নমস্কার, আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চামেলি মণ্ডল। চামেলি মণ্ডল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আশাপূর্ণা দেবীর লেখা পদ্মলতার স্বপ্ন গল্পটি পাঠ করে শোনাবো আপনাদের। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। শুরু করছি আজকের গল্প পদ্মলতার স্বপ্ন। স্বামীর ঘর হইতে এগাতবার বাপের বাড়ি আসিবার ইচ্ছাটা অস্বাভাবিক নয়। একাদিক্রমে এক জায়গায় থাকিতে থাকিতে হাঁপাইয়া ওঠে বলিয়াই বাপের বাড়ি আসিতে চায় মেয়েরা, মুখ বদলাইতে বা মুক্তির নিঃশ্বাস ফেলিতে। বাপ না থাকিলে ভাইয়ের বাড়িও আসে, কিন্তু বাপ ভাই কিছুই নাই বলিয়া কি পদ্মলতা জীবনে একবারও আর সোনাপলাশী গাঁয়ের মাটিতে পা দিবে না? বাল্য কৈশোরের সমস্তটাই যার এইখানে কাটিয়াছে, সেই কাটানো সুখে শান্তিতে গৌরবে না হোক, দুঃখে অপমানেই স্মৃতিরও একটা আকর্ষণ আছে বইকি। সেই কাটানো হয়তো নিজেকে একবার প্রতিষ্ঠা করিবার গোপন ইচ্ছা 7 বছর পরে দুর্দমনীয় হইয়া উঠিয়াছে পদ্মলতার। যদুলাহিড়ির বাড়ির রাঁধুনি বামনির মেয়ে পদীকে হঠাৎ পদ্মলতার বেশে আবির্ভূত হইতে দেখিয়াই সোনাপলাশীর বাসিন্দারা কতখানি অবাক হইবে, সেইটা দেখিবার একটা দুরন্ত ইচ্ছা। 10 বছর ধরিয়া দিনে রাত্রে তিলে তিলে এই ইচ্ছাটিকে লালন করিয়া আসিয়াছে পদ্মলতা। খুশির খেয়ালে প্রশ্রয় দিয়াছে, রঙে রসে উজ্জ্বল করিয়া আঁকিয়াছে কয়েকটা দিনের ছবি। যেন জীবনে এ ছাড়া আর কোথাও কিছুতেই সার্থকতা নাই পদ্মলতার। তাই অনেক চেষ্টায় আর অনেক সাধ্য সাধনায় স্বামীর কাছে এই কদিনের ছুটি মঞ্জুর করিয়া একবার সোনাপলাশীতে বেড়াইতে আসিয়াছে। তা আশাটা অসার্থক হয় নাই তাহার। অবাক হইতে আর বাকি নাই কাহারও। এতদিন পরে হঠাৎ আসার জন্য নয়, অবাক হইতেছে পদ্মলতার চালচলনে। অবাক কেন, একেবারে অভিভূত হইবার মতো। পাতা চাপা কপাল বলিয়া যে প্রচলিত প্রবাদটা আছে, সেটা তবে পদ্মলতার উপরই ফলিয়াছে? সন্দেহ করিবারও কিছু নাই। এটা যে যুদ্ধের বাজার, এ যুগের অভিধানে অসম্ভব বলিয়া কোনো শব্দ নাই, সবই সম্ভব। এ যুদ্ধের ঝোড়ো হাওয়ায় অনেকের কপালেরই পাতার আবরণটুকু উড়িয়া গিয়াছে যে। রাতারাতির মধ্যে ঘুঁটে কুড়ানিকে রাজরানী হইতে দেখিলে নিঃশ্বাস ফেলিতে পারি, বিশ্বাস করিতে বাধে না। কাজেই যদুলাহিড়ির রাঁধুনি বামনির মেয়ে পদী যে হঠাৎ সোন চিবাইয়া খাইতে শুরু করিবে, এতেই বা আশ্চর্যের কি আছে? এখন শুধু গদগদ স্নেহে অভিভূত হওয়ার দরকার। পদ্মলতার গোবেচারা স্কুলমাস্টার বরটি যদি মিলিটারি কন্ট্রাক্টের সুবর্ণ সিঁড়ি বাহিয়া পাকা স্বর্গ গড়িয়া তুলিতে পারে, তবে গ্রামের কয়টা অকাল কুষ্মাণ্ড বখাটে ছেলের চাকরি জোগাড় করিয়া দিতে পারে না? নাকি পদ্মলতা পারে না 2-1টা অনাথা আবিরার কন্যাদায় উদ্ধার করিয়া দিতে? যে পদ্মলতা স্টেশনে নামিতে না নামিতে 2 হাতে পয়সা ছড়াইতে ছড়াইতে আসিতেছে, 2 দিন আসিয়াছে, ইতিমধ্যে রতন গাড়োয়ান হইতে শুরু করিয়া কালীবাড়ির ভট্টাচার্যি পর্যন্ত পদ্মলতার গুণকীর্তনে মুখর হইয়া উঠিয়াছে। এমন উঁচু নজর নাকি সংসারে দুর্লভ। পদ্মলতার হাসিটি চমৎকার, কথাবার্তাগুলি মিষ্ট, ব্যবহার অতুলনীয়। ছেলেবেলা হইতেই যে গুণের তুলনা নাই তাহার, এ কথা কে না জানে। রূপে গুণে আলো করা এই মেয়েটিকে তখন গ্রামশুদ্ধ লোক তাই না অত ভালোবাসিত?
সেই পদ্মলতাকে লইয়া এখন যে কাড়াকাড়ি পড়িয়া যাইবে, এ আর বিচিত্র কি? 4 দিনের করারে আসিয়া কোন বেলায় কাহার নিমন্ত্রণ গ্রহণ করিবে, এই তো এক মস্ত সমস্যা হইয়া উঠিয়াছে পদ্মলতার। অনেক দিন পরে লাহিড়ী বাড়িটাও জমজমাট হইয়া উঠিয়াছে। লোক সমাগমের আর বিরাম নাই। অমায়িক হাস্যে এবং সারালো আর শাঁসালো আতিথ্যে পদ্মলতা তাহাদের আপ্যায়িত করিতেছে, যেন সেই এ বাড়ির কর্ত্রী। যদু লাহিড়ীর মৃত্যুর সঙ্গে সঙ্গে বাড়ির বোলবোলাও ঘুচিয়াছিল। পদ্মলতা আসিয়া বোল ফুটাইয়াছে। আজও অনেক লোক উঠিয়া গেলে প্রণামী বাবদ টাকা 5টি আঁচলে বাঁধিতে বাঁধিতে সত্যবালা কণ্ঠে মধু ঢালিয়া হৃদ্যতায় গলা ভঙ্গিতে পদ্মলতাকে উদ্দেশ করিয়া বলেন, কাল আমার ওখানেই 2টো মাছ ভাত মুখে দিতে হবে মা পদ্মরানী, ওজোর শুনব না। রায় জেঠিমা যে আগে থেকে বলে গেছেন সতু পিসি। পদ্মলতার কণ্ঠস্বরও বিনয়ে ভাঙিয়া পড়ে। না গেলে তিনি যে বড় দুঃখিত হবেন। ওমা, আমার কে রে রায় জেঠি? মুকুন্দ রায়ের ভাজটা বুঝি? ওসব নেমন্তন্নের ছলে তোষামত করা বই তো নয়। যা বলবো হক কথা। হ্যাঁ, সতু পিসিমা যে কি বলেন, আমি আবার একটা মানুষ, তাই আবার খোসামত। ছি ছি, অনেক করে বলে গিয়েছেন, তাই বলছি। আর অনেক করে বলতে বুঝি আমরা পারি না বাছা? আর তাও বলি, অনেক করেই বা বলতে হবে কেন মা? তুই কি আমাদের পর? সকলের আগে আমার জোর, তা বলে রাখছি। তোর হয়তো মনে নেই, কিন্তু তোর মা আমায় কম ছেদ্দা ভক্তি করত। সতু ঠাকুরঝি বলতে অজ্ঞান হতো একেবারে। সেসব ভালোবাসার সম্বন্ধ কি আর বলে বোঝাবার মা? কিন্তু বলিয়া বুঝাইবার আবশ্যকতাই বা কি? 16 বছর অবধি যে এ গাঁয়ের অন্নজল ভোগ করিয়া গিয়াছে পদ্মলতা, অনেক অপমান, অনেক লাঞ্ছনার অন্ন। ভুলিয়া যাইবে কেন? সত্যবালার রসনার বিষকে কতটা ছেদ্দাভক্তি করিয়া চলত তাহার মা। এত শীঘ্র সে কথা ভুলিয়া যাইবার মতো অত দুর্বল স্মৃতিশক্তি কি তাহার? মায়ের জন্য দুঃখ হয় না পদ্মলতার। শুধু মার কথা মনে পড়িলেই স্মৃতির সমুদ্র যেন তোলপাড় করিয়া ওঠে। হ্যাঁ, লাহিড়ীদের এই দালানেই। প্রচণ্ড শীতের রাত। কনকনে হিমের হাওয়া যেন হাড়ের মধ্যে ছুঁচের মতো বিঁধিতেছে। রোগা পাতলা একটি বিধবা। 12 মাস তাহার কাশি সারে না। খাটো একখানি থানের আঁচল গায়ে টানিয়া টানিয়া শীত নিবারণের ব্যর্থ প্রচেষ্টার সঙ্গে সঙ্গে সংসারের আগামী দিনের নৈবেদ্য সাজাইবার গোছ করে, আর অনবরত কাশে। খক খক সেই কাশির শব্দ এখনো যেন দালানের কার্নিশে কার্নিশে লাগিয়া আছে। শীতের রাত্রি গভীর হইয়া উঠিলেই বুঝি শোনা যাইবে সে শব্দ। তাহারই পায়ে পায়ে ঘুরিয়া বেড়ায় ছোট্ট একটি মেয়ে। শীতবস্ত্র তাহারও পর্যাপ্ত নয়। যদু লাহিড়ীর নাতনিদের কারুর ফেলিয়া দেওয়া ছেঁড়া কুটি কুটি সেলাই কণ্টকিত একটি মোটা কাপড়ের ঘাগরা তাহার পরনে। বুকটা যদিবা মায়ের পিঠ ঘেঁষিয়া বসার দরুন একটু গরম হয়, ঘাড়ের কাছে যেন ছুরির ফলা ধারালো হইয়া আছে। বিঁধিতে বিঁধিতে এক সময় অসাড় করিয়া দেয়। তখন আর শীত বোধ থাকে না, শুধু খানিকটা জায়গা জুড়িয়া চিনচিন করার মতো একটা অস্বস্তির অনুভূতি। বেশি কষ্ট হাত 2খানা লইয়া।
বরফের টুকরার মতো ছোট্ট হাত দুইখানা দিয়া মায়ের কাজের সাহায্য করিবার সাধ্যাতীত সাধনায় জল নাড়াচাড়া করিতে করিতে হঠাৎ আঙুলগুলো বাঁকিয়া আড়ষ্ট হইয়া যায়। তখন মায়েরই আবার ডবল খাটুনি। হ্যারিকেন লণ্ঠনের মাথায় আঁচল চাপিয়া চাপিয়া হাত পা সেঁকিয়া দেয় মেয়ের। কোলের কাছে টানিয়া লইয়া মৃদু ভৎসনা করে, বলে, কেন যে ছেলে মানুষ ঠান্ডায় ঘুরিয়া বেড়াস? কত কাজ তাহার বাকি। রাঁধুনি বলিয়া শুধুই তো আর রান্নার কাজ সারিলেই ছুটি হয় না। অপগণ্ড একটা মেয়েকে যে ভাত দিয়া পোষা হইতেছে, সে কি অমনি? পরিচারিকার কাজও কতকটা না করিয়া দিলে। তাই মেয়েকে সে তাগিদ দেয় বিছানায় আশ্রয় লইতে। কিন্তু অন্ধকার ঘরের সেই বাহুল্য বর্জিত নিরাবরণ শয্যাটুকু মনে করিলে হৃৎকম্প হয় বেচারার। তেলচিটে বালিশটায় কে যেন জল ঢালিয়া রাখিয়াছে। মার বুকের উত্তাপ ছাড়া সেখানে টিকিবে কেমন করিয়া? তাছাড়া পৃথিবীর সমস্ত ভূত প্রেত দৈত্য দানব কি দল বাঁধিয়া জমাট হইয়া নাই? সেই বালির আস্তরণ খসা হাড় পাঁজরা বার করা ঘরখানার ছমছমে কোণে কোণে। যদু লাহিড়ীর রুগ্না স্ত্রী নড়িয়া বসিতে পারে না, কিন্তু সারা সংসারের খবর যে কেমন করিয়া তাহার নখদর্পণে থাকে, এই এক মজা। প্রদীপের লোভ দেখাইয়া এক আধ দিন মেয়েকে বিছানায় শোয়াইয়া আসিলেই দোতলার জানলা হইতে লাহিড়ী গিন্নির ভাঙা ভাঙা বিরক্ত কণ্ঠের আওয়াজ আসে, ওগো নবাবের মেয়ে, মেয়ের সোহাগটা একটু কম করো। পিদ্দীপের তেল অমনি আসে না। নিজেদের আক্কেল থাকলে আর আমার বলে মুখ নষ্ট করতে হয় না। দুটো মানুষকে ভাত কাপড় দিয়ে পোষা বড় সহজ কিনা? ভারী তো সংসারের কাজ, তাই রাত দুপুর অবধি মায়ে ঝিয়ে ঘুরঘুর। এই যে তুমি আপনার সুবিধের খাতিরে রাত দুপুরে কাজ গোছাও। বামুন মেয়ে, এতে মাস গেলে কতটা কেরোসিন পড়ে আমার, সে হিসেব কোনোদিন করেছ বাছা? পরের পয়সায় দরদ হবে কেন? সেই যে বলে না, বামুনের ভাতে আছি, বালামের দর জানি না। তোমাদের হয়েছে তাই। আমিও যেমন অক্ষম হয়েছি, তাই তোমার মতন বেঈমানকে পুষছি। বলিতে আরম্ভ করিলে আর থামিতে চায় না। প্রদীপ ততক্ষণে নির্বাণ লাভ করিয়াছে। ভূত প্রেতের ভয় যতই দুর্বার হোক, লাহিড়ী গিন্নির কাছে নয়। আবার বর্ষার দিনে জল ছপ ছপ করিতে করিতে হাঁটু ভোর কাদা মাখিয়া মায়ের সঙ্গে দিঘির ঘাটে আনাগোনার স্মৃতিটা কেমন যেন সুখ দুঃখ জড়ানো। একদিন ভারী মজা লাগিত, কিন্তু মায়ের কাশিটা বাড়িলেই মুশকিল। সেদিন মনে হয় সেই ছেঁড়া বিছানাটাতে মায়ে ঝিয়ে সারা দিন রাত্রি শুইয়া কাটায়। ভাত খাইবার প্রয়োজন নাই তাহার, নাই বা খাইল 2-4 দিন, কিন্তু প্রয়োজন নাই বলিলেই প্রয়োজন মেটে না। অতটুকু মেয়েকেও সে কথা বুঝাইয়া ছাড়ে। এমনি আবেষ্টনের মাঝখানে আবার একটা দৃশ্য মনে পড়ে। এই বাড়ি, এই দালান, কিন্তু মানুষ দুইটা যেন আর কেউ। তামাটে রং, সরু সরু হাত পা, ছেঁড়া ফ্রক পরা সেই মেয়েটার বদলে একটি নবযৌবনা স্বাস্থ্যবতী কিশোরী। একখানা শাড়িতে লজ্জা নিবারণ হয় না। শীত নিবারণের চাইতে যেন অধিক কষ্টকর হাতে বহরে ছোট সেই শাড়িখানা লইয়া লজ্জা নিবারণের ব্যর্থ চেষ্টাটা। তবু কুণ্ঠিত ভঙ্গিতে সমস্ত সংসারের কাজ সেই করে। শীর্ণা বিধবাটির উপর
সস্নেহ অনুযোগের আর অন্ত নাই। মাকে সকাল সকাল ঘুম পাড়াইবার জন্য বকুনি। হাসে আর বলে, একলা শুতে যেতে চাও না কেন শুনি? ভয় করে? ভূতে খেয়ে ফেলবে? মা কেমন করিয়া বুঝায় এই নবযৌবনা মেয়েকে তাহার ভূতের চাইতেও ভয় বেশি। এমনিতেই তো অনাথা বিধবার মেয়ের বয়স বাড়া বেয়াদপি, তার উপর আবার রূপ। মেয়ে চলিয়া ফিরিয়া বেড়ায় আর মা মুগ্ধ দৃষ্টি মেলিয়া দেখে। হ্যাঁ, পদ্মনাম রাখা সার্থক বটে। দুইখানি পায়েই তো ফুটিয়া আছে একজোড়া পদ্ম। কিন্তু এত বাড়ন্ত গড়ন কেন? অবহেলার অন্নে এত পুষ্টি? যদু লাহিড়ীর স্ত্রী রাগ করে আর না করে, তাহার নাতনি দুইটা ম্যালেরিয়ায় ভুগিয়া ভুগিয়া অস্থিচর্মসার, কালো চামচিকের মতো। আর 14 বছর বয়স না হইতেই এ মেয়ের দিকে তাকানো যায় না। শুনিতে কটু হোক, তবু সে ভালো পরামর্শই দেয় বই কি। বলে, হলো পদি, ভাত একটু কম খাস দিকিন। পরের মাল বলে যত ইচ্ছে খাসনি। দিন দিন যে হাতি হচ্ছিস, দেখতে দেখতে তোর মা মাগির গায়ের রক্ত জল হয়ে যাচ্ছে। সমস্ত অপমান হজম করিয়া পদি কষ্টে হাসিয়া বলে, রক্ত কি আর মার গায়ে আছে দিদিমা? সবই জল। অতঃপর এত বড় মুখরা মেয়ের বুকের পাটা ও আসপদ্দার নিন্দায় পঞ্চমুখ হইয়া না উঠিলে লাহিড়ী গিন্নিকেই বরং দোষ দেওয়া যাইত। কিন্তু শুধু তো লাহিড়ী গিন্নিই নয়, পাড়াশুদ্ধ সকলেই মুখের সুখ করিয়া লইতে ছাড়ে না। পদির রূপটা চক্ষুশূল, গুণটা বিরক্তিকর, বয়সটা গাত্রদাহী। পদির চালচলন সন্দেহজনক, স্বভাবটাই বা। কিন্তু থাক সে কথা। পদির মৃত্যু ঘটিয়াছে, পদ্মলতার গুণগ্রাহী হইতে কাহারও আপত্তি নাই। যদু লাহিড়ীর স্ত্রী ছানি পড়া চোখের ঘোলাটে দৃষ্টি মেলিয়া হাঁকিয়া বলে, মেয়ে তো নয়, লক্ষ্মী পীর্তি মেয়ে। ছোট্টবেলা থেকে তো দেখছি গুণের সীমা নেই। আহা, মা মাগির কপাল, দেখতে পেল না। মা নেই, কিন্তু আমরা তো মরিনি দিদি। বছর বছর আসিস একবার করে, একেবারে ভুলে থাকিসনি। আমার কমলি বিমলির সঙ্গে তুই কি তফাত? মনে জানে কিছুটা তফাত আছে। কমলা বিমলা কখনো পোড়া মুড়ি দিয়া উদ্দেশ করে দিদিমার, আর পাতানো দিদিমার তীর্থ খরচ বাবদ এই মাত্র নগদ 300 টাকা গনিয়া দিয়াছে পদ্মলতা। রায়বাড়ি নিমন্ত্রণ আসা একটা স্মরণীয় ঘটনা, আজকের নয়, পূর্ব ইতিহাসের পাতায়। মুকুন্দ রায়ের মার ব্রত উদযাপন, কি ওই রকম একটা ব্যাপার। লাহিড়ী বাড়ির সকলে নিমন্ত্রণে আসিয়াছে, তাই পদির মাও আসিয়াছে খাটিতে। ইহারই মধ্যে বোধ করি ব্রাহ্মণ কন্যা হিসাবেই পরিবেশনকারী একটা ছেলে পদিকেও নিমন্ত্রিতাদের দলে বসাইয়া দিয়াছিল। ছেলেটা আর কেউ নয়, সান্যাল বাড়ির মুরারি। ইহাকে উপলক্ষ করিয়া পাড়ার লোকে ঠাড়ে ঠোড়ে ইশারায় ইঙ্গিতে অনেক অপবাদ দিয়াছে পদিকে। স্পষ্টভাষিনী সত্যবালা তো একদিন পদির মাকে চোখের জলে নাকের জলে করিয়া ছাড়িয়াছিলেন। ঘাটে পথে দেখা হইয়া গেলেই যদি দুইটা কাঁচা বয়সের ছেলে মেয়ে হাসি গল্প শুরু করে, তাহাদের তবে আর বাকি কি আছে? নেহাত সত্যবালার চোখে পড়িয়াছে তাই রক্ষে, অপর কারো চোখে পড়িলে ও মেয়ের বিয়ে দেওয়া দায় হইত কিনা বলুক সকলে। তা নেহাত দায় হয় নাই। সেই মাসেই অনেক হিতৈষীদের সাহায্যে পদির বিবাহ হইয়া গিয়াছিল।
ম্যাট্রিক পাস ছেলে। কোন এক অখ্যাত পল্লীগ্রামে মাইনার স্কুলে মাস্টারি করে। গোটা 30 মাহিনা পায়। উজ্জ্বল ভবিষ্যৎ আছে। কিন্তু যাক সে কথা। পদীর বিয়ের কথা এখানে অবান্তর। রায়বাড়ির নিমন্ত্রণের স্মৃতিটাই স্পষ্ট হইয়া উঠিয়াছে। পংক্তি ভোজনে বসিতে দেওয়া হয় নাই তাহাকে। হাত ধরিয়া তুলিয়া দেওয়া হইয়াছিল। ইশারা, ইঙ্গিত, হাসাহাসির চাপা ঝড় বহিতে বহিতে মুকুন্দ রায়ের বড় মেয়ে নিভাননী হঠাৎ দাঁড়াইয়া উঠিয়াছিল। তা যুক্তিটা সে মন্দ দেয় নাই। সত্যই তো, রাধুনী বামনীর মেয়ে যদি ব্রাহ্মণ কন্যার সম্মান পাইতে পারে, তবে আরশোলার পক্ষী খেতাব গৌরব পাইতে বাধা কি? সিঁড়ি দিয়ে দোতলার দালানে উঠিতে উঠিতে বছর 10 আগের সেই ছবিটা মনে পড়িতেছিল। চমক ভাঙিল মুকুন্দ রায়ের পুত্রবধূর সহাস্য আপ্যায়নে। এসো ঠাকুরঝি, তবু যা হোক ভাজ বলে মনে পড়েছে। এসে পর্যন্ত তো একবারও এলে না। কি করি বৌদি, এই তো 3 দিন এসেছি, খালি ঘুরে বেড়াচ্ছি। কারুর সঙ্গেই তো ভালো করে দেখা হলো না, অথচ মোটে 4টি দিনের ছুটি। বকো না বাপু, এতদিন পরে এসে 4 দিন মোটে থাকা কি? কর্তাটিকে লিখে পাঠাও, তিনি একলা অনেক দিন ভোগ করেছেন, এবার আমরা কিছুদিন করি। তাছাড়া তিনি ব্যবসাদার মানুষ, নানা ঝঞ্ঝাটে ব্যস্ত, অত বউ বউ বাতিক কেন? দেখো না, ওই জ্বালাতেই তো আসতে পাই না। ওই এক সৃষ্টি ছাড়া মানুষ। স্মিত একটু হাসির রেখা পদ্মর অধরের কোণে আঁকাই থাকে। ঐশ্বর্য আর প্রাচুর্যের ক্ষীণ একটু ইশারার মতো। কিছুক্ষণ উসখুস করার পরই আসল কথাটা পারে বউ। বলে, গয়না বুঝি গায়ে বেশি রাখতে পারো না ঠাকুরঝি? প্রশ্নটা জটিলই বটে। পদ্মলতার অলঙ্কারের স্বল্পতা ঠিক পদমর্যাদার অনুরূপ নয়। কথাটা যে এই 3 দিনে কেন ওঠে নাই এই আশ্চর্য। রৌপ্যের উজ্জ্বল আভায় সোনার অভাবটা বোধ করি তেমন চোখে পড়ে নাই লোকের। রূপার ওজনকে লঘু করিয়া আনিয়া ফেলিলেই যে সোনায় দাঁড় করানো যায়, এ কথা আর জানে না কে। পদ্মলতা পরিতৃপ্তির একটু স্নিগ্ধ হাসি হাসিয়া বলে, এই দেখো না, তোমার নন্দাই গয়নাগাটি কেড়ে নিয়ে দূর করে দিয়েছে। মরণ আর কি, দুর্গা দুর্গা, কথার শ্রী দেখো। তা কি আর বলবো ভাই, কর্তার ধারণা পাড়াগাঁয়ে শুধু চোর ডাকাত বদমায়েশের আড্ডা। গায়ে গয়না দেখলেই বউটিকে কেউ চুরি করে পালাবে। বলেন, টাকা তুমি যত খুশি নাও, কিন্তু গায়ে গয়না একখানিও না। নেহাত সেই এওত রক্ষে হিসাবে হাতে, গলায়, কানে একটু রাখা। হ্যাঁ, কি বলছিলাম, গিরিটা তিনি এখনো আছে বৌদি? আছে বই কি, কাপড়ের দাম চড়ে যেতে কেঁপে উঠল একেবারে। দাম চড়ুকগে যাক, ভালো পারের খান 15-20 শাড়ি পাবো। খান 15-20? কত পড়বে একসঙ্গে? বউ চক্ষু বিস্ফারিত করে। মানে আর কি, নিজের জন্যে নয়, এলাম তোমাদের কাছে এতদিন পরে, একখানা করে নমস্কারই দেব না? এই দেশ শুদ্ধ সকলকে তোমাদের আশীর্বাদে বৌদি। ইহার পর আর অলঙ্কারের স্বল্পতায় সন্দিহান হইবার কিছু থাকিতে পারে নাকি? মুকুন্দ রায়ের বড় ভাজ কাছে বসাইয়া অনেক যত্নে খাওয়ান ও এত সামান্য সময়ের করারে বাপের বাড়ির দেশে বেড়াইতে আসার জন্য অনেক ক্ষোভ প্রকাশ করেন। যাক, পদ্মলতার আর ক্ষোভ নাই। যদুলাহিরির রাঁধুনির মেয়ে পদীর মৃত্যু ঘটাইয়া
সোনাপলাশী গ্রামে পদ্মলতাকে প্রতিষ্ঠা করিয়া গেল সে। শুধু মুরারি একটু যেন খোঁজ থাকিয়া যায় না। যে মুরারি একদিন উপহাসের হাসি হাসিয়া বলিয়াছিল, তোর কি ধারণা আমি তোকে বিয়ে করব? ওই আনন্দেই থাক। আমার মা তাহলে আর কুলো নিয়ে বরণ করতে আসবে না, আমাকে শুদ্ধ কুলোর বাতাস দিয়ে দূর করে দেবে। কথায় কথায় মুরারির খোঁজটা লইতে এখন আর লজ্জা নাই। পাড়ার আর 5টা খবরের মতোই প্রশ্ন করা যায়। হ্যাঁ গো রায় জেঠিমা, মুরারিদার কি খবর? দেশেই আছে তো নাকি? রায় জেঠি আক্ষেপের সঙ্গে বলেন, হায় হায়, সে ছোঁড়ার কথা আর বলিস নে মা। রোগে ভুগে ভুগে তন্নাস্তি, 1 পয়সা উপায় করবার ক্ষমতা নেই। বাড়িখানা শুদ্ধ বাঁধা দিয়ে বসে আছে, খালি লম্বা লম্বা বুলি। বউ ছেলেগুলোর হাড়ির হাল একেবারে। লম্বা বুলি তবে এখনো আছে? বুলি বন্ধ করিবার ঔষধটা একবার প্রয়োগ করিয়া দেখিবে নাকি পদ্মলতা? বার্লির বাটিটা নামাইয়া রাখিয়া বিকৃত মুখে মুরারি স্ত্রীর কাছে একটা লবঙ্গের আবেদন জানাইতে যাইবে। উঠানের আগর ঠেলিয়া ঢুকিল পদ্মলতা। মুরারি বিকৃত মুখে হাসি ফুটাইবার পূর্বেই পদ্মলতা সবিস্ময়ে কহিল, কি ব্যাপার, খাচ্ছিলে কি, সাবু? মুরারি 2 হাত উল্টাইয়া পরিহাসের ভঙ্গিতে কহিল, হা গোবিন্দ, সাবু? সে তো অতীতের স্বপ্ন। বালি, বিশুদ্ধ মণ্ডলের বালি। অসুখ কি? অসুখ? অসুখ কি একটা? দারিদ্র, দুশ্চিন্তা, মহাজন ভীতি, দাম্পত্য কলহ, পিলে লিভার জ্বর, ডিসপেপসিয়া। পদ্মলতা একটু ধমকের স্বরে বলিয়া ওঠে, থাক হয়েছে, আর তালিকা বাড়িয়ে কাজ নেই। বউ কোথা? আছে কোথাও কাছে পিঠে। বড়দা বড় বৌদি? তাঁরা তো অনেক দিন দেশ ছাড়া, মা মারা যাওয়ার পর থেকেই। সেই থেকেই বুঝি তোমার এই হাল? মুরারি একবার নিজের অস্থিসার দেহের পানে তাকাইয়া ব্যঙ্গস্বরে বলে, কেন, হালটা কি মন্দ? সবাই তো আর আঙুল ফুলে কলা গাছ হয় না। পদ্মলতা তীব্র স্বরে কহিল, কলা গাছ হয় না বটে, বেত গাছ হয় দেখছি। দুঃখের বিষয় বড়লোকের মোটা চামড়ায় বেতের ঘা বসে না, বলিয়া আরেকবার হাসিয়া ওঠে মুরারি। পরিহাসটা গায়ে না মাখিয়া পদ্মলতা বসিয়া পড়িয়া কহিল, যাক, বসতে তো আর বলবে না, মানি লোক, নিজেই বসি। কই গো বাড়ির গিন্নি, সাড়া নেই কেন? বাড়ির গিন্নি তখন আপনার হতশ্রী বেশভূষা সামলাইতে ব্যস্ত। সত্যই হাড়ির হালই বটে, চট করিয়া মানুষের সামনে বেরোনো দায়। ছেলে মেয়ে 2টিও বাবা আদমের শিষ্য হইয়া আছে, কিছু ব্যবস্থার দরকার। ব্যাপারটা পদ্মলতাও বুঝিতে পারে, তাই আর ডাকাডাকি না করিয়া মুরারির সঙ্গেই গল্প চালায়। বলি, কথাগুলি তো আগের মতনই লম্বা লম্বা আছে দেখছি, কিন্তু সংসারের একই অবস্থা করে রেখেছ। বাড়ির চেহারা দেখলে হয়ে আসছে যে। বাড়ি? ও, পরের বাড়ির ওপর দরদ করে কি হবে? পদ্মলতা অজ্ঞতার ভান করিয়া বলে, পরের বাড়ি? পরের বাড়ি মানে? মানে অতি সোজা, আকণ্ঠ ঋণ, ভিটে মাটি বন্ধক। কেন, এমন মুখরোচক খবরটা এখনো পর্যন্ত শুনিসনি? কি সর্বনাশ, বাড়ি বাঁধা দিয়েছ? বলো কি? ছি ছি, পূর্বপুরুষের নামটা ডোবালে।
পদ্মলতা যেন দুঃখে শোকে ম্রিয়মাণ হইয়া পড়ে। মুরারি ঈষৎ হাসিয়া বলে, যাই ভাগ্যি ডুবিয়েছি, তাই না একটু মুরব্বিয়ানা করে নেবার সুযোগ পেলি। কিন্তু তোর ভারী কি চালচলন দেখে ভারী হাসি পাচ্ছে পদি। কি যেন বলেছিল মুকুন্দ রায়ের মেয়ে, আরশোলাও পাখি হলো। বেশ তুলনাটা না? পদ্মলতা বুঝিতে পারে এটা ইচ্ছাকৃত অপমান। কড়া বোধ করি তাহারই অপমানের পাল্টা জবাব। হয়তো এমনিই হয়, মধুর সম্বন্ধ তেতো হইয়া উঠিলে বুঝি এতটাই তেতো হয়। উভয় পক্ষ শুধু অপর পক্ষকে অপদস্থ করিবার নেশায় মাতিয়া উঠে। কিন্তু না, পদ্মলতার রাগিলে চলিবে না। হাসিয়া বলে, তোমার স্মৃতিশক্তিটা তো বেশ ধারালো মুরারিদা। তবু ভালো যে দেশের একজনও পদিকে মনে রেখেছে। এসে অবধি দেখছি কিনা পদ্ম পদ্ম করে সবাই অস্থির। যাক, তোমাদের সব খবর বলো। আমাদের আবার খবর? হায় মধুসূদন, বলে ভূতের আবার জন্মদিন। বরং তোদেরই খবর শোনবার জিনিস। শুনলাম নাকি খুব বড়লোক হয়েছিস, দুহাতে টাকা বৃষ্টি করছিস। ভালো ভালো। এখনো তো আমার মুখ দেখনি, খবর জানলে কি করে? ও বাবা, এই 3 দিন ধরে তো তোমার মহিমার কীর্তনে কান ক্ষয়ে গেল। বারোয়ারি পুজোর চাঁদা, স্কুলের চাঁদা, টিউবওয়েলের চাঁদা, কালীর দালান সারানোর চাঁদা, চাঁদার হরি লুট একেবারে। তোর বোকামি দেখে দুঃখ হচ্ছে। যাক, নামটাও দামি জিনিস। পদ্মলতা তাচ্ছিল্যের হাসি হাসিয়া বলে, পোড়া কপাল, ভারী তো দিতে পেরেছি, তার আবার নাম। মনের স্বাদ তো কিছুই মিটল না। তাড়াতাড়িতে তো বেশি কিছু আনতে পারিনি। নিজের কাছে 1000 কয়েক ছিল, সেইটে নিলাম। আর কর্তা 800 না কত টাকা হাত খরচ করতে দিয়েছিলেন, এই। আর খুচরো 2-100 যদি থাকে। এর আবার নামধাম। ভূতি পিসিমার নাতনিটার টাকার অভাবে বিয়ে হচ্ছে না শুনে অবধি হাতটা যেন নিষ্পিস করছে। গিয়েই পাঠাতে হবে আর কি। কলাক করেছে রে অবিনাশ। কিসের কন্ট্রাক্ট নিয়েছিল? চাল, গম, গরু ছাগল, না মেয়ে মানুষ? মুরারির শীর্ণ নাকের আগাটা যেন ঘৃণায় ব্যঙ্গে আরো বাঁকিয়া যায়। ঠোঁটের কোণে ধারালো হইয়া ওঠে তীক্ষ্ণ হাসি। কিন্তু পদ্মলতা তো পরাজিত হইতে আসে নাই, আসিয়াছে জয় করিতে। তাই সরলতার ভান করিয়া বলে, কে জানে মশাই, তুমিও যেমন। কিসের ব্যবসা করছে ওসব জানবার কি দরকার আমার? ইচ্ছে মতন টাকা পেলেই হলো। কিন্তু তোমার জন্য তো মরেও স্বস্তি হবে না। বাড়িখানা শুদ্ধ বাঁধা দিয়ে খেয়েছ, এরপর উদ্ধার করতে না পারলে? কত টাকায় বাঁধা আছে? 500। কেন, তুই দিবি নাকি? দেবই তো। এই সামান্য টাকা কটার জন্যে ভদ্রাসনটুকু যাবে? পদ্মলতা কোল আঁচলের গিঁট খুলিতে প্রবৃত্ত হয়। ওদি কি আজকাল 500-700 1000 পকেটে করেই বেড়াস নাকি? কি করি মুরারিদা, লাহিড়ী দিদিমা এই কটার দায়িত্ব নিতেও নারাজ। যা এনেছি আঁচলেই আছে। যাকগে, টাকা তো খরচ করবার জন্যেই, যাবার ভাড়াটা থাকলেই হলো। গনিয়া গনিয়া 5খানি বড় নোট মাটিতে নামাইয়া রাখিতেই মুরারি হঠাৎ গম্ভীর হইয়া ওঠে। ভরাট গলা বলে, দেখ পদি, আরশোলা পাখি হওয়া ভালো, তবে একেবারে গরুর পাখি হতে চেষ্টা করিসনি। সে তুমি আমায় যত অপমানই করো, টাকা তোমায় নিতেই হবে বাপু। এই সামান্য কটা টাকার জন্য তোমায় ভিটে ছাড়া হতে দেব না আমি।
কিন্তু তোর টাকা আমি নেব কেন? খুব টাকার মানুষ হয়েছিস তুই। টাকার গুমর দেখিয়ে ওই ভূতি পিসিদের মাথাগুলো কিনে রাখগে যা, আমার কাছে চাল ফলাতে আসিসনি। বলিয়া নোট কয়েকখানা ঠেলিয়া সরাইয়া দিয়া মুরারি হঠাৎ অনুপস্থিতা স্ত্রীর উদ্দেশ্যে খিঁচাইয়া ওঠে, সেই থেকে লবঙ্গ চাইছি, তার কি হলো? মরে গিয়েছ নাকি? মুরারির বউ বোধ করি এতক্ষণে বেশবাসে যথাসম্ভব ভদ্রতা আনিয়া বাহির হইতেছিল। মাঝখানে টাকার ব্যাপার উঠিতেই নেপথ্যে আশ্রয় লইয়াছিল। স্বামীর আহ্বানে সহসা রঙ্গমঞ্চে উদয় হইয়া বিরক্ত কণ্ঠে কহিল, মরে গেলে তো হাড় জুড়ত, তোমার হাত থেকে রেহাই পেতাম। এমন ভাগ্যি কি হবে আমার? ঠাকুরঝি, আপনি এসেছেন অবধি দেখছেন তো কথাবার্তার শ্রী? দেখছি বই কি, মাথা খারাপ হয়ে গেছে লোকটার। এই নোট কখানা তোলো তো বৌদি, বসত বাড়িখানা তো ছাড়াতে হবে। বউ অবশ্য আগাগোড়াই শুনিয়াছে, তবু লুব্ধ দৃষ্টিতে একবার চাহিয়া বিরস কণ্ঠে কহিল, ওকে আবার মানুষে টাকা ধার দেয় ঠাকুরঝি? ইহজীবনে আর শোধ দিতে পারবে? পাগল, শোধের কথা কিসে? তোমার বিয়েতে তো আমি যৌতুক দিইনি, তাই ধরো সেটা না হয় দিলাম, নাও তোলো। কই, ছেলে মেয়েদের কোন লোহার সিন্ধুকে লুকিয়ে রেখেছ? একবার দেখলাম না। বউ ছোঁ মারিয়া নোট কয়েকখানা তুলিয়া আঁচলে বাঁধিতে বাঁধিতে উৎফুল্ল স্বরে ডাক দেয়, ওরে পুষ্প, খোকা, তোদের পিসিমাকে প্রণাম করে সে। মুরারি জ্বলন্ত চাহনির সঙ্গে স্ত্রীর সহিত ইশারা ইঙ্গিতের চেষ্টায় ব্যর্থ হইয়া রুক্ষ কণ্ঠে কহিল, টাকা ফিরিয়ে দাও ছোট বউ, ও আমি নিতে পারবো না। কিন্তু আঁচলে বাঁধা জিনিস আবার আঁচল ছাড়া করিবে এত বড় মূর্খ ছোট বউ নয়, তাই আহ্লাদের ভঙ্গিতে বলে, হ্যাঁ দেব বই কি, আজ বাদে কাল যখন ছেলে মেয়ের হাত ধরে গাছতলায় দাঁড়াতে হবে ফিরিয়ে দেব। কেন ঠাকুরজি কি আমাদের পর নাকি? বলুন না ঠাকুরজি। ঠাকুরঝি ততক্ষণে পুষ্পের দুই হাতে 2টি টাকা গুঁজিয়া দিয়া ছোট খোকার হাতের মুঠা খুঁজিতেছে। না, সত্য সত্য আর কোনো ক্ষোভ, কোনো অশান্তি নাই পদ্মলতার। সারা জীবনে আর কোনো কিছু কামনা করিবার নাই। চরম সার্থকতার পরম সুখকে 2 হাতের মুঠার মধ্যে পাইয়াছে সে। ঠিক এই সময় স্যাঁতসেঁতে অন্ধকার পায়রার খোপের মতো ছোট্ট ঘরখানায় নরবরে তক্তপোষের উপর উপুর হইয়া অবিনাশ চিঠি লিখিতেছিল। 4 দিনের বিরহেই এত দীর্ঘপত্র। কিন্তু দীর্ঘপত্র না হইলে মনের সমস্ত ব্যাকুলতা প্রকাশ করিবে কেমন করিয়া বেচারা? পরদিনই বউ আসিবে জানিয়াও চিঠি না লিখিয়া পারে না। লিখিতেছিল, পদ্ম, আমার সর্বনাশ হইয়া গিয়াছে। পাটনায় যে চাকরিটার জন্য দরখাস্ত করিয়াছিলাম, এ জীবনে আর সেটা হইবার সম্ভাবনা নাই। ভাবিয়াছিলাম ওই চাকরিটা জোগাড় করিতে পারিলে বাকি জীবনটা একরকম শান্তিতে কাটাইতে পারিব, কিন্তু বিধাতা বিরূপ। সিকিউরিটি দিবার জন্য ভিটামাটি জমিজমা যথাসর্বস্ব বিক্রয় করিয়া যে 4000 টাকা সংগ্রহ করিয়াছিলাম, সে টাকা খোয়া গিয়াছে। তুমি জানো, চোর প্রভৃতির সন্দেহের ভয়ে বাক্সে না রাখিয়া লেপের থলির ভিতর টাকার থলিটা লুকাইয়া রাখিয়াছিলাম। কিন্তু সেখানেও যে চোরের দৃষ্টি পড়িল কি রূপে, এই আশ্চর্য।
আমার বিশ্বাস এ জ্ঞাতিশত্রুর কাজ। কাহাকে কি বলিব, আমি আজ সর্বশান্ত। ভবিষ্যতে আর আশার আলোমাত্র দেখিতেছি না। কি জানি, এ বোধ করি ভদ্রাসন নষ্ট করবার দণ্ড। অনুতাপ হইতেছে, কেন এ সময় তোমাকে পাঠাইতে রাজি হইলাম। তুমি ঘরের লক্ষ্মী, ঘরে থাকিলে আমার এ দুর্দশা ঘটিত না। যাই হোক, পত্রপাঠ চলিয়া আসার ব্যবস্থা করো। আমার আর যাইবার সামর্থ্য নাই। তোমার কাছে মুখ দেখাইতেও লজ্জাবোধ হইতেছে। নমস্কার, আমার গল্পপাঠ ভালো লাগলে, আরও এরকম গল্প শুনতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।